আরণ্যক অষ্টম পর্ব। বসন্তের শেষ হইতেই এবার লপটুলিয়া বৈহারের গম পাকিয়া উঠিল। আমাদের মহালে রাই সরষার চাষ ছিল গত বৎসর খুব বেশি। এবার অনেক জমিতে গমের আবাদ, সুতরাং এবছর এখানে কাটুনি মেলার সময় পড়িল বৈশাখের প্রথমেই। কাটুনি মজুরদের মাথায় যেন টনক আছে। তাহাদের দল এবার শীতের শেষে আসে নাই। এ সময় দলে দলে আসিয়া জঙ্গলের ধারে, মাঠের মধ্যে সর্বত্র খুপড়ি বাঁধিয়া বাস করিতে শুরু করিয়াছে। 2-3 হাজার বিঘা জমির ফসল কাটা হইবে, সুতরাং মজুরও আসিয়াছে প্রায় 3-4 হাজারের কম নয়। আরও শুনিলাম আসিতেছে। আমি সকাল হইতেই ঘোড়ায় বাহির হই, সন্ধ্যায় ঘোড়ার পিঠ হইতে নামি। কত নূতন ধরনের লোক আসিতে আরম্ভ করিয়াছে। ইহাদের মধ্যে কত বদমাইশ, গুন্ডা, চোর, রোগগ্রস্ত। সকলের উপর নজর না রাখিলে এসব পুলিশবিহীন স্থানে একটা দুর্ঘটনা যখন তখন ঘটিতে পারে। 2-একটা ঘটনা বলি। একদিন দেখি এক জায়গায় 2টি বালক ও একটি বালিকা রাস্তার ধারে বসিয়া কাঁদিতেছে। ঘোড়া হইতে নামিলাম, জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে তোমাদের? উত্তরে যাহা বলিল তাহার মর্ম এইরূপ। উহাদের বাড়ি আমাদের মহলে নয়, নন্দলাল ওঝা গোলাওয়ালার গ্রামে। উহারা সহোদর ভাই বোন। এখানে কাটুনি মেলা দেখিতে আসিয়াছিল। আজই আসিয়া পৌঁছাইয়াছে এবং কোথায় নাকি লাঠি ও দড়ির ফাঁসের জুয়া খেলা হইতেছিল। বড় ছেলেটি সেখানে জুয়া খেলিতে আরম্ভ করে। একটা লাঠির যে দিকটা মাটিতে ঠেকিয়া আছে সে প্রান্তটা দড়ি দিয়া জড়াইয়া দিতে হয়। তবে খেলাওয়ালা খেলুড়েকে 1 পয়সায় 4 পয়সা হিসাবে দেয়। বড় ভাইয়ের কাছে ছিল 10 আনা পয়সা। সে একবারও লাঠিতে ফাঁস বাঁধাইতেই পারে নাই। সব পয়সা হারিয়া ছোট ভাইয়ের 8 আনা এবং পরিশেষে ছোট বোনের 4 আনা পয়সা পর্যন্ত বাজি ধরিয়া সর্বশান্ত হইয়াছে। এখন উহাদের খাইবার পয়সা নেই, কিছু কেনা বা দেখাশোনা তো দূরের কথা। আমি তাহাদের কাঁদিতে বারণ করিয়া তাহাদিগকে লইয়া জুয়া খেলার অকুস্থানের দিকে চলিলাম। প্রথমে তাহারা জায়গায় স্থির করিতে পারে না। পরে একটা হরিতকি গাছ দেখাইয়া বলিল, এর তলাতেই খেলা হচ্ছিল হুজুর। দেখি জনপ্রাণী নাই সেখানে। কাছারির রূপসিং জমাদারের ভাই সঙ্গে ছিল। সে বলিল, জুয়া চোরেরা কি সব এক জায়গায় বেশিক্ষণ থাকে হুজুর? লম্বা দিয়েছে কোন দিকে? বিকেলের দিকে জুয়ারি ধরা পড়িল। সে 3 মাইল দূরে একটি বস্তিতে জুয়া খেলিতেছিল। আমার সিপাহীরা দেখিতে পাইয়া তাহাকে আমার নিকট হাজির করিল। ছেলে মেয়েগুলি তাহাকে দেখিয়াই চিনিল। লোকটা প্রথমে পয়সা ফেরত দিতে চায় না, বলে সে তো জোর করিয়া কাড়িয়া লয় নাই, উহারা স্বেচ্ছায় পয়সা হারিয়াছে, ইহাতে তাহার দোষ কি? অবশেষে তাহাকে ছেলে মেয়েদের সব পয়সা তো ফেরত দিতেই হইল। আমি তাহাকে পুলিশে দিবার আদেশ দিলাম। সে হাতে পায়ে ধরিতে লাগিল। বলিলাম, তোমার বাড়ি কোথায়? বালিয়া জেলা বাবুজি। এই রকম করে লোক ঠকাও কেন? কত পয়সা ঠকিয়েছ তুমি লোকজনের? আমি গরিব লোক হুজুর, আমায় ছেড়ে দিন এবার। 3 দিনে মোট 2 টাকা 3 আনা রোজগার করেছি হুজুর। 3 দিনে খুব বেশি রোজগার হয়েছে আমার মজুরদের তুলনায়, বুঝেছ? হুজুর, সারা বছরে এরকম রোজগার কবার হয় বলুন? বছরে 30-40 টাকা তো আয় হয় মোটে। লোকটাকে সেদিন ছাড়িয়া দিয়াছিলাম, কিন্তু আমার মহাল ছাড়িয়া সেদিনই চলিয়া যাইবার করারে। আর তাকে কোনোদিন কেউ আমাদের মহলের মধ্যে দেখেও নাই। এবার মঞ্চিকে কাটুনি মজুরের মধ্যে না দেখিয়া উদ্বেগ ও বিস্ময়
দুই অনুভব করিলাম। সে বারবার বলিয়াছিল যে গম কাটিবার সময় নিশ্চয়ই আমাদের মহলে আসিবে। ফসল কাটার মেলা আসিল, চলিয়াও গেল। কেন যে সে আসিল না কিছুই বুঝিলাম না। অন্যান্য মজুরদের নিকট জিজ্ঞাসা করিয়াও কোনো সন্ধান মিলিল না। মনে ভাবিলাম, এত বিস্তীর্ণ ফসলের মহাল কাছাকাছির মধ্যে আর তো কোথাও নাই, এক কুশি নদীর দক্ষিণে ইসমাইলপুরের দিয়ারা মহাল ছাড়া। কিন্তু সেখানে কেন সে যাইবে অত দূরে, যখন মজুরি উভয় স্থানে একই? অবশেষে মেলার শেষ দিকে জনৈক গাঙ্গতা মজুরের মুখে মঞ্চির সংবাদ পাওয়া গেল। সে মঞ্চিকে ও তার স্বামী নকছেদি ভকতকে চেনে, একসঙ্গে বহু জায়গায় কাজ করিয়াছে নাকি। তাহারই মুখে শুনিলাম গত ফাল্গুন মাসে সে উহাদের আকবরপুর গভর্নমেন্ট খাসমহালে ফসল কাটিতে দেখিয়াছে। তাহার পর তাহারা যে কোথায় গেল সে তা জানে না। ফসলের মেলা শেষ হইয়া গেল জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। এমন সময় একদিন সদর কাছারির প্রাঙ্গণে নকছেদি ভকতকে দেখিয়া বিস্মিত হইলাম। নকছেদি আমার পা জড়াইয়া হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল। আরও বিস্মিত হইয়া পা ছাড়াইয়া লইয়া বলিলাম, কি ব্যাপার নকছেদি, তোমরা এবার ফসলের সময় আসনি কেন? মঞ্চি ভালো আছে তো? কোথায় সে? উত্তরে নকছেদি যাহা বলিল তাহার মর্ম এই যে মঞ্চি কোথায় তাহা সে জানে না। খাসমহলে কাজ করিবার সময়েই মঞ্চি তাহাদের ফেলিয়া কোথায় পলাইয়া গিয়াছে। অনেক খোঁজ করিয়াও তাহার পাত্তা পাওয়া যায় নাই। বিস্মিত ও স্তম্ভিত হইলাম, কিন্তু দেখিলাম বৃদ্ধ নকছেদি ভকতের প্রতি আমার কোনো সহানুভূতি নাই। যা কিছু ভাবনা সবই সেই বন্য মেয়েটির জন্য। কোথায় সে গেল? কে তাহাকে ভুলাইয়া লইয়া গেল? কি অবস্থায় বা সে এখন আছে? সস্তা বিলাস দ্রব্যের প্রতি তাহার যেরকম আসক্তি লক্ষ্য করিয়াছি, সেসবের লোভ দেখাইয়া তাহাকে ভুলাইয়া লইয়া যাওয়া কষ্টকর নয়। তাহাই ঘটিয়াছে নিশ্চয়। জিজ্ঞাসা করিলাম, তার ছেলে কোথায়? নকছেদি বলিল, সে নেই হুজুর, সে বসন্ত হয়ে মারা গিয়েছে এই মাঘ মাসে। শুনিয়া অত্যন্ত দুঃখিত হইলাম। বেচারি পুত্র শোকেই উদাসী হইয়া যেদিকে দুচোখ যায় চলিয়া গিয়াছে নিশ্চয়ই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম, তুলসী কোথায়? নকছেদি বলিল, সে এখানেই এসেছে হুজুর, আমার সঙ্গেই আছে। আমায় কিছু জমি দিন হুজুর, নইলে আমরা বুড়ো বুড়ি ফসল কেটে তো আর চলে না। মঞ্চি ছিল, তার জোরেই আমরা বেড়াতাম। সে আমার একেবারে হাত পা ভেঙে দিয়ে চলে গিয়েছে হুজুর। সন্ধ্যার সময় নকছেদির খুপড়িতে গিয়া দেখিলাম তুলসী তাহার ছেলে মেয়ে লইয়া চিনার দানা ছড়াইতেছে। আমায় দেখিয়া তুলসী কাঁদিয়া উঠিল। দেখিলাম মঞ্চি চলিয়া যাওয়াতে সেও যথেষ্ট দুঃখিত। বলিল, হুজুর, সব ওই বুড়োর দোষ হুজুর, সব দোষ ওই বুড়োর। গভর্নমেন্টের লোক মাঠে সব টিকে দিতে এলো, তা ওই বুড়ো তাকে 4 আনা পয়সা ঘুষ দিয়ে তাড়ালে। কাউকে টিকে নিতে দিলে না, বললে যে টিকে নিলে বসন্ত হবে। হুজুর, তারপর 3 দিন গেল না, মঞ্চির ছেলেটার বসন্ত হলো, মারাও গেল। আর তার শোকে সে পাগলের মতো হয়ে গেল হুজুর। খায় না, দায় না, শুধু কাঁদে হুজুর, শুধু কাঁদে। তারপর হুজুর খাসমহল থেকে আমাদের তাড়িয়ে দিলে। বললে বসন্তে তোমাদের লোক মারা গিয়েছে, এখানে তোমাদের আর থাকতে দেব না। এক ছোকরা রাজপুত, সে মঞ্চের দিকে নজর দিত। যেদিন আমরা খাসমহল থেকে চলে এলাম,
সেই রাতেই মঞ্চি নিরুদ্দেশ হলো হুজুর। আমি সেদিন সকালে ওই ছোকরাটাকে খুপরির কাছে ঘুরতে দেখেছি। হে ঠিক তারই কাজ হুজুর। ইদানিং মঞ্চি বড় কলকাতা দেখবো করতো। তখনই আমি জানি যে কিছু একটা নিশ্চয়ই ঘটবে। আমারও মনে পড়িল মঞ্চি আর বছর কলিকাতা দেখিবার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল বটে। আশ্চর্য নয়, ধূর্ত রাজপুত যুবক সরলা বন্য মেয়েটিকে কলিকাতা দেখাইবার লোভ দেখাইয়া ভুলাইয়া লইয়া যাইবে। আমি জানি এ অবস্থায় এদেশের মেয়েদের শেষ পরিণতি হয় আসামের চা বাগানে কুলিগিরিতে। মঞ্চির অদৃষ্টে কি শেষকালে নির্বান্ধব আসামের পার্বত্য অঞ্চলে দাসত্ব ও নির্বাসনী লেখা আছে? বৃদ্ধ নকছেদের উপর খুব রাগ হইল। এই লোকটাই যত নষ্টের মূল। বৃদ্ধ বয়সে মঞ্চিকে বিবাহ করিতে গিয়াছিল কেন? দ্বিতীয়ত, গভর্নমেন্টের ঠিকাদারকেই ঘুষ দিয়া বিদায় করিয়াছিল কেন? যদি উহাকে জমি দিই, সে ওর জন্য নয়, ওর পৌঢ়া স্ত্রী তুলসী ও ছেলে মেয়েগুলির মুখের দিকে চাহিয়াই দিব। দিলামও তাই। নাড়া বৈহারে শীঘ্র প্রজা বসাইতে হইবে। সদর আপিসের হুকুম আসিয়াছে। প্রথম প্রজা বসাইলাম নকছেদিকে। নাড়া বৈহারে ঘোর জঙ্গল। মাত্র ২-৪ ঘর প্রজা সামান্য জঙ্গল কাটিয়া খুপরি বাঁধিতে শুরু করিয়াছে। নকছেদি প্রথমে জঙ্গল দেখিয়া পিছাইয়া গিয়াছিল। বলিল, হুজুর, দিনে মানেই যে বাঘে খেয়ে ফেলে দেবে ওখানে। বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করি যে। তাহাকে স্পষ্ট বলিয়া দিলাম, তাহার পছন্দ না হয় সে অন্যত্র চেষ্টা করুক। নিরুপায় হইয়া নকছেদি নাড়া বৈহারের জঙ্গলেই জমি লইল। সে এখানে আসা পর্যন্ত আমি কখনো তাহার খুপরিতে যাই নাই। তবে সেদিন সন্ধ্যার সময় নাড়া বৈহারের জঙ্গলের মধ্যে দিয়া আসিতে দেখি ঘন জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা, নিকটে কাঠের 2টি ছোট খুপরি। একটার ভিতর হইতে আলো বাহির হইতেছে। সেইটাই যে নকছেদির তা আমি জানিতাম না। ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া যে পৌঢ়া স্ত্রীলোকটি খুপরির বাহিরে আসিয়া নাড়াইল, দেখিলাম সে তুলসী। বলিলাম, তোমরা এখানে জমি নিয়েছ? নকছেদি কোথায়? তুলসী আমায় দেখিয়া থতমত খাইয়া গিয়াছে। ব্যস্ত সমস্ত হইয়া সে গমের ভুসি ভরা একটা চটের গদি পাতিয়া দিয়া বলিল, নামুন বাবুজি, বসুন একটু। ও গিয়েছে লক টুলিয়া, তেল নুন এইসব কিনে আনতে। বড় ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছে হুজুর। তুমি একা এই ঘন বনের মধ্যে আছো? ও সব সয়ে গিয়েছে বাবুজি। ভয় ডর করলে কি আর আমাদের গরিবদের চলে বলুন? একা তো থাকতে হতো না। কিন্তু অদৃষ্ট যে খারাপ বাবুজি। মঞ্চি যতদিন ছিল জলে জঙ্গলে কোথাও ভয় ছিল না। কি সাহস, কি তেজ ছিল তার বাবুজি। তুলসী তাহার তরুণী শপথনীকে ভালোবাসিত। তুলসী ইহাও জানে এই বাঙালি বাবু মঞ্চির কথা শুনিতে পাইলে খুশি হইবে। তুলসীর মেয়ে সুরতিয়া বলিল, বাবুজি, একটা নীলগায়ের বাচ্চা ধরে রেখেছি, দেখবেন? সেদিন আমাদের খুপরির পিছনের জঙ্গলে এসে বিকেলবেলায় খসখস করছিল। আমি আর ছানিয়া গিয়ে ধরে ফেলেছি। বড় ভালো বাচ্চাটা। বলিলাম, তাই? কি খায় রে? সুরতিয়া বলিল, শুধু চিনার দানার ভুসি আর গাছের কচি পাতা। আমি কচি কেত পাতা তুলে এনে তাকে দিই বাবুজি। তুলসী বলিল, দেখা না বাবুজিকে। সুরতিয়া ক্ষিপ্র পদে হরিণীর মতো ছুটিয়া খুপরির পিছন দিকে অদৃশ্য হইল। একটু পরে তাহার বালিকা কণ্ঠের চিৎকার শোনা গেল, আরে ये क्या हुआ रे? ए चनिया, अरे नील गैया जी भगलुआ हुई रे चनिया। उधर उधर, अरे इधर, जल्दी पकड़ो जल्दी पकड़ो।
দুই বোনে হুটাপুটি করিয়া নীলগায়ের বাচ্চা পাকড়াও করিয়া ফেলিল এবং হাঁপাইতে হাঁপাইতে হাসি মুখে আমার সামনে আনিয়া হাজির করিল। অন্ধকারে আমার দেখিবার সুবিধার জন্য তুলসী একখানা জ্বলন্ত কাঠ উঁচু করিয়া ধরিল। সুরতিয়া বলিল, কেমন বাবুজি, ভালো না বলুন? একে খাবার জন্য কাল রাতে ভাল্লুক এসেছিল। ওই মহুয়া গাছে কাল ভাল্লুক উঠেছিল মহুয়া ফুল খেতে। তখন অনেক রাত, বাপ মা ঘুমায়, আমি সব টের পাই। তারপর গাছ থেকে নেমে সে ভাল্লুক আমাদের খুপরির পিছনে এসে দাঁড়ালো। আমি একে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুই রাতে। ভাল্লুকের পায়ের শব্দ পেয়ে ওর মুখে হাত দিয়ে জোর করে চেপে আরো জড়িয়ে শুয়ে রইলাম বাবুজি। তাই নাকি? ভয় করো না তোর সুরতিয়া? ইস, ভয় বই আবার কি? ভয় আমি করি নে। কাঠ কুড়োতে গিয়ে জঙ্গলে কত ভাল্লুক ঝোড় দেখেছি, তাতেও আমি ভয় করি নে। ভয় করলে চলে বাবুজি? সুরতিয়া বিজ্ঞের মতো মুখখানা করিল। বড় বড় কলের চিমনির মতো লম্বা কালো কেত গাছের গুড়ি ঠেলিয়া আকাশে উঠিয়াছে খুপরির চারিধারে, যেন ক্যালিফোর্নিয়া রেডউড গাছের জঙ্গল। বাদুড় ও নিশাচর কাক পাখির ডানা ছটপটি ডালে ডালে। ঝোপে ঝোপে অন্ধকারে জোনাকির ঝাঁক জ্বলিতেছে। খুপরির পিছনের বনেই শিয়াল ডাকিতেছে। এই কয়টি ছোট ছেলে মেয়ে লইয়া উহাদের মা যে কেমন করিয়া এই নির্জন বনে প্রান্তরে থাকে তাহা বুঝিয়া ওঠা কঠিন। হে বিজ্ঞ রহস্যময় অরণ্য, আশ্রিত জনের প্রতি তোমার সত্যই বড় কৃপা। কথায় কথায় বলিলাম, মঞ্চি নিজের সব জিনিস নিয়ে গিয়েছে? সুরতিয়া বলিল, ছোট মা কোনো জিনিস নিয়ে যায়নি বাপুজি। ওর যে বাক্সটা সেবার দেখেছিলেন, ফেলে রেখে গিয়েছে সেটা। দেখবেন আপনি, দাঁড়ান আনছি। বাক্সটা আনিয়া সে আমার সামনে খুলিল। চিরুনি, ছোট আয়না, পুঁতির মালা, একখানা সবুজ রঙের খেলো রুমাল, ঠিক যেন ছোট খুকির পুতুল খেলার বাক্স। সেই হিংলাজের মালা ছড়াটা কিন্তু নাই। সেবার লকটুলিয়া খামারের মেলায় সেই যেটা কিনিয়াছিল। কোথায় চলিয়া গেল নিজের ঘর সংসার ছাড়িয়া কে বলিবে? ইহারা তো জমি লইয়া এতদিন পরে গৃহস্থলী পাতিয়া বসবাস শুরু করিয়াছে। ইহাদের দলের মধ্যে সেই কেবল যে ভব ঘুরে, সেই ভব ঘুরেই রহিয়া গেল। ঘোড়ায় উঠিবার সময় সুরতিয়া বলিল, আর একদিন আসবেন কিন্তু বাবুজি, আমরা পাখি ধরি ফাঁদ পেতে। নতুন ফাঁদ বুনেছি, একটা ডাহুক আর একটা গুড়গুড়ি পাখি পুষেছি। এরা ডাকলে বনের পাখি সব এসে ফাঁদে পড়ে। আজ তো আর বেলা নেই, না হলে আপনাকে দেখাতাম। নাড়া বৈহারের বন প্রান্তরের পথে এত রাত্রে আসিতে ভয় ভয় করে। বাঁয়ে ছোট একটি পাহাড়ি ঝরনার জলস্রোত কুলকুল করিয়া বহিতেছে। কোথায় কি বনের ফুল ফুটিয়াছে। গন্ধে ভরা অন্ধকার এক এক জায়গায় এত নিবিড় যে ঘোড়ার ঘাড়ের লোম দেখা যায় না, আবার কোথাও নক্ষত্র লোকে পাতলা। নাড়া বৈহার নানা বৃক্ষলতা, বন্য জন্তু ও পাখিদের আশ্রয়স্থল। প্রকৃতি ইহার বনভূমি ও প্রান্তরকে অজস্র সম্পদে সাজাইয়াছে। সরস্বতী কুণ্ডী এই নাড়া বৈহারেরই উত্তর সীমানায়। প্রাচীন জরিপের থাক নকশায় দেখা যায় সেখানে কুশি নদীর প্রাচীন খাত ছিল। এখন মজিয়া ওই জলটুকু মাত্র অবশিষ্ট আছে। অন্যদিকে সেই প্রাচীন খাতই এখন ঘন অরণ্যে পরিণত। পুরা যত্র স্রোত পুলীন মধুনা তত্র সরিতাম। কি অবর্ণনীয় শোভা দেখিলাম এই বনভূমির সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রে। কিন্তু মন খারাপ হইয়া গেল যখন বেশ বুঝিলাম নাড়া বৈহারের এ বন আর বেশি দিন নাই। এত ভালোবাসি ইহাকে, অথচ আমার হাতেই ইহা বিনষ্ট হইল। 2 বৎসরের মধ্যেই সমগ্র মহালটি প্রজাবিলি হইয়া কুশ্রী টোলা ও নোংরা বস্তিতে ছাইয়া ফেলিল বলিয়া। প্রকৃতির নিজের হাতে সাজানো কত শত বৎসরের সাধনার ফল এই নাড়া বৈহার।
ইহার অতুলনীয় বন সৌন্দর্য ও দূর বিসর্পী প্রান্তর লইয়া বেমালুম অন্তর্হিত হইবে, অথচ কি পাওয়া যাইবে ইহার বদলে? কতকগুলি খোলার চালের বিশ্রী ঘর, গোয়াল, মকাই জনারের ক্ষেত, সনের গাদা, দড়ির চারপাই, হনুমানজির ধ্বজা, ফণিমনসার গাছ, যথেষ্ট দোক্তা, যথেষ্ট খৈনি, যথেষ্ট কলেরা ও বসন্তের মড়ক। হে অরণ্য, হে সুপ্রাচীন, আমায় ক্ষমা করিও। আর একদিন গেলাম সুরতেয়াদের পাখি ধরা দেখিতে। সুরতেয়া ও ছানিয়া দুটি খাঁচা লইয়া আমার সঙ্গে নাড়া বৈহারের জঙ্গলের বাইরে মুক্ত প্রান্তরের দিকে চলিল। বৈকাল বেলা নাড়া বৈহারের মাঠে সুদীর্ঘ ছায়া ফেলিয়া সূর্য পাহাড়ের আড়ালে নামিয়া পড়িয়াছে। একটি শিমুল চারার তলায় ঘাসের উপর দুটি খাঁচা নামাইল। একটিতে একটি বড় ডাহুক, অন্যটিতে গুড়গুড়ি। এ দুটি শিক্ষিত পাখি, বন্য পাখিকে আকৃষ্ট করিবার জন্য। ডাহুকটি অমনি ডাকিতে শুরু করিল। গুড়গুড়িটা প্রথমে ডাকে নাই। সুরতেয়া শীষ দিয়া তুড়ি দিয়া বলিল, বলো রে বেহিনিয়া, তোহর কির। গুড়গুড়ি অমনি ডাকিয়া উঠিল, গুড়। নিস্তব্ধ অপরাহ্নে বিস্তীর্ণ মাঠের নির্জনতার মধ্যে সে অদ্ভুত সুর শুধুই মনে আনিয়া দেয় এমনি দিগন্ত বিস্তীর্ণতার ছবি, এমনি মুক্ত দিকচক্রপালের স্বপ্ন, ছায়াহীন জ্যোৎস্নালোক। নিকটেই ঘাসের মধ্যে যেখানে রাশি রাশি হলুদ রঙের দুধলি ফুল ফুটিয়াছে, তারই উপর ছানিয়া ফাঁদ পাতিল, যেন পাখির খাঁচার বেড়ার মতো, বাঁশের তৈরি। সেই বেড়া কখানা দিয়া গুড়গুড়ি পাখির খাঁচাটা ঢাকিয়া রাখিল। সুরতেয়া বলিল, চলুন বাবুজি, লুকিয়ে বসে গিয়ে ঝোপের আড়ালে, মানুষ দেখলে তো চিড়িয়ারা সব ভাগবে। সবাই মিলিয়া আমরা শাল চারার আড়ালে অনেকক্ষণ ঘাপটি মারিয়া বসিয়া রহিলাম। ডাহুকটি মাঝে মাঝে থামিতেছে, গুড়গুড়ির কিন্তু রবের বিরাম নাই। এক টানা সে ডাকিয়াই চলিয়াছে, গুড়। সে কি মধুর অপার্থিব রব। বলিলাম, সুরতেয়া, তোদের গুড়গুড়িটা বিক্রি করবি? দাম কত? সুরতেয়া বলিল, চুপ চুপ বাবুজি, কথা বলবেন না, ওই শুনুন, বুনো পাখি সব আসছে। কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পর অন্য একটি সুর মাঠের উত্তর দিকে বন প্রান্তর হইতে ভাসিয়া আসিল, গুড়। আমার শরীর শিহরিয়া উঠিল। বনের পাখি খাঁচার পাখির সুরে সাড়া দিয়াছে। ক্রমে সে সুর খাঁচার নিকটবর্তী হইতে লাগিল। কিছুক্ষণ ধরিয়া দুইটি পাখির রব পাশাপাশি শোনা যাইতেছিল। ক্রমে দুইটি সুর যেন মিশিয়া এক হইয়া গেল। হঠাৎ আবার একটা সুর, একটা পাখি ডাকিতেছে, খাঁচার পাখিটা। ছানিয়া ও সুরতেয়া ছুটিয়া গেল। ফাঁদে পাখি পড়িয়াছে, আমিও ছুটিয়া গেলাম। ফাঁদে পা বাঁধিয়াই পাখিটা ঝটপট করিতেছে। ফাঁদে পড়িবার সঙ্গে সঙ্গে তাহার ডাক বন্ধ হইয়া গিয়াছে। কি আশ্চর্য কাণ্ড! চোখকে যেন বিশ্বাস করা শক্ত। সুরতেয়া পাখিটা হাতে তুলিয়া দেখাইল, বলিল, দেখুন বাবুজি, কেমন ফাঁদে পা আটকেছে। হ্যাঁ, দেখলেন আপনি? সুরতেয়াকে বলিলাম, পাখি তোরা কি করিস সুরতেয়া? সে বলিল, বাবা 83 রতনগঞ্জের হাটে বিক্রি করে আসে। এক একটা গুড়গুড়ি 2 পয়সা আর একটা ডাহুক 7 পয়সা। বলিলাম, আচ্ছা বেশ, আমাকে বিক্রি কর, আমি দাম দেব। সুরতেয়া গুড়গুড়ি পাখিটা আমাকে এমনিই দিয়া দিল। কিছুতেই তাহাকে পয়সা লওয়াইতে পারিলাম না। আশ্বিন মাস। এই সময় একদিন সকালে পত্র পাইলাম, রাজা দভ্রুপান্না মারা গিয়াছেন এবং রাজপরিবার খুব বিপন্ন। আমি সময় পাইলে যেন যাই। পত্র দিয়াছে জগরুপান্না, ভানুমতির দাদা।
তখনই রওনা হইয়া সন্ধ্যার কিছু পূর্বে চকমকি টোলা পৌঁছিয়া গেলাম। রাজার বড় ছেলে ও নাতি আমাকে আগাইয়া লইয়া গেল। শুনিলাম রাজা দব্রু গরু চড়াইতে চড়াইতে হঠাৎ পড়িয়া গিয়া হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন। শেষ পর্যন্ত হাঁটুর সেই আঘাতেই তার মৃত্যুর কারণ ঘটে। রাজার মৃত্যু সংবাদ পাওয়া মাত্র মহাজন আসিয়া গরু মহিষ বাঁধিয়া রাখিয়াছে। টাকা না পাইলে সে গরু মহিষ ছাড়িবে না। এদিকে বিপদের উপর বিপদ। নূতন রাজার অভিষেক উৎসব আগামী কল্য সম্পন্ন হইবে, তাহাতেও কিছু খরচ আছে, কিন্তু সে টাকা কোথায়? তাছাড়া গরু মহিষ মহাজনে যদি লইয়া যায় তবে রাজপরিবারের অবস্থা খুবই হীন হইয়া পড়িবে। ওই দুধের ঘি বিক্রয় করিয়া রাজার সংসারের অর্ধেক খরচ চলিত। এখন তাহাদের না খাইয়া মরিতে হইবে। শুনিয়া আমি মহাজনকে ডাকাইলাম। তার নাম বীরবল সিং। আমার কোনো কথাই সে দেখিলাম শুনিতে প্রস্তুত নয়। টাকা না পাইলে কিছুতেই সে গরু মহিষ ছাড়িবে না। লোকটা ভালো নয় দেখিলাম। ভানুমতি আসিয়া কাঁদিতে লাগিল। সে তাহার জ্যাঠামশায় অর্থাৎ প্রপিতামহকে বড়ই ভালোবাসিত। জ্যাঠামশায় থাকিতে তাহারা যেন পাহাড়ের আড়ালে ছিল। যেমনি তিনি চোখ বুজিয়াছেন আর অমনি সব গোলমাল। এই সব কথা বলিতে বলিতে ভানুমতির চোখের জল কিছুতেই থামে না। সে বলিল, চলুন বাবুজি, আমার সঙ্গে জ্যাঠামশায়ের গরু আপনাকে দেখিয়ে আনি ওই পাহাড়ের ওপর থেকে। আমার কিছু ভালো লাগছে না বাবুজি, কেবল ইচ্ছে করছে ওর কবরের কাছে গিয়ে একটু বসে থাকি। বলিলাম, দাঁড়াও, মহাজনের একটা কি ব্যবস্থা করা যায় আগে দেখি, তারপর যাব। কিন্তু মহাজনের কোনো ব্যবস্থা করা আপাতত সম্ভব হইল না। দুর্দান্ত রাজপুত মহাজন, কারো অনুরোধ উপরোধ শুনিবার সে পাত্র নয়। তবে সামান্য একটু খাতির করিয়া আপাতত গরু মহিষগুলি এখানেই বাঁধিয়া রাখিতে সম্মত হইল মাত্র। তবে দুধ এক ফোঁটাও লইতে দিবে না। মাস দুই পরে অবশ্য এ দেনা শোধার একটা উপায় হইয়াছিল, তবে সে কথা এখন নয়। ভানুমতি দেখি একা ওদের বাড়ির সামনে দাঁড়াইয়া বলিল, বিকেল হয়ে গিয়েছে বাবুজি, এরপর আর পাওয়া যাবে না, চলুন কবর দেখতে। ভানুমতি একা যে আমার সঙ্গে পাহাড়ে চলিল, ইহাতে বুঝিলাম সরল পর্বতপালা এখন আমাকে তাহার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও পরমাত্মীয় মনে করে। এই পাহাড়ি বালিকার সরল ব্যবহার ও বন্ধুত্ব আমাকে মুগ্ধ করিয়াছে। বৈকালের ছায়া নামিয়াছে সেই বড় উপত্যকাটায়। ভানুমতি বড় তরবর করিয়া চলে, ত্রস্তা হরিণীর মতো। বলিলাম, শোনো ভানুমতি, একটু আসতে চলো। এখানে শিউলি ফুলের গাছ কোথায় আছে বলো তো? ভানুমতিদের দেশে শিউলি ফুলের নাম সম্পূর্ণ আলাদা। ঠিকমতো তাহাকে বুঝাইতে পারিলাম না। পাহাড়ের উপরে উঠিতে উঠিতে অনেক দূর দেখা যাইতেছিল। নীল ধনঝারি শৈলমালা ভানুমতিদের দেশকে, রাজ্যহীন রাজা দব্রুপান্নার রাজ্যকে মেখলাকারে ঘেরিয়া আছে। বহুদূর হইতে হু হু খোলা হাওয়া বহিয়া আসিতেছে। ভানুমতি চলিতে চলিতে থামিয়া আমার দিকে চাহিয়া বলিল, বাবুজি, উঠতে কষ্ট হচ্ছে? না না, কিছু না, একটু আসতে চলো কেবল। কেমন কষ্ট কি? আর খানিকটা চলিয়া আসে বলিল, জ্যাঠামশাই চলে গেল, সংসারে আমার আর কেউ রইল না বাবুজি। ভানুমতি ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো হইয়া কথাটা বলিল। উহার কথা শুনিয়া আমার হাসি পাইল। বৃদ্ধ প্রপিতামহই না হয় মারা গিয়াছে, মাও নাই। নতুবা উহার বাবা, ভাই, ঠাকুরদা, ঠাকুমা সবাই বাঁচিয়া চারিদিকে জাজ্জল্যমান সংসার। হাজার হোক ভানুমতি স্ত্রীলোক এবং বালিকা। পুরুষের একটু সহানুভূতি আকর্ষণ করিবার জন্য ও মেয়েলি আদর কাড়ানোর প্রবৃত্তি তাহার পক্ষে স্বাভাবিক। ভানুমতি বলিল,
আপনি মাঝে মাঝে আসবেন বাবুজি, আমাদের দেখাশুনো করবেন, ভুলে যাবেন না তো? হ্যাঁ বলুন। নারী সব জায়গায় সব অবস্থাতেই সমান। বন্য বালিকা ভানুমতিও সেই একই ধাতুতে গড়া। বলিলাম, কেন ভুলে যাব কেন, মাঝে মাঝে আসবো নিশ্চয়ই। ভানুমতি কেমন একরকম সুরে ঠোঁট ফুলাইয়া বলিল, হ্যাঁ, বাংলাদেশে গেলে, কলকাতা শহরে গেলে আপনার আবার মনে থাকবে এই পাহাড় জঙ্গলি দেশের কথা। তারপর একটু থামিয়া বলিল, আমাদের কথা, আমার কথা। স্নেহের সুরে বলিলাম, কেন মনে ছিল না ভানুমতি? আয়নাখানা পাওনি? মনে ছিল কি ছিল না ভাবো। ভানুমতি উজ্জ্বল মুখে বলিল, উহ বাবুজি, বড় চমৎকার আয়না, সত্যি সে কথা আপনাকে জানাতে আমি ভুলে গিয়েছি। সমাধি স্থানের সেই বটগাছের তলায় যখন গিয়া দাঁড়াইলাম, তখন বেলা নাই বলিলেও হয়। দূর পাহাড় শ্রেণীর আড়ালে সূর্য লাল হইয়া ঢলিয়া পড়িয়াছে। কখন ক্ষীণাঙ্গ চাঁদ উঠিয়া বটতলার অপরাহ্নের এই ঘন ছায়া ও সম্মুখবর্তী প্রদোষের গভীর অন্ধকার দূর করিবে, স্থানটি যেন তাহারই স্তব্ধ প্রতীক্ষায় নীরবে দাঁড়াইয়া আছে। ভানুমতিকে কিছু বনের ফুল কুড়াইয়া আনিতে বলিলাম, উহার ঠাকুরদাদার কবরের পাথরে ছড়াইবার জন্যে। সমাধির উপরে ফুল ছড়ানোর প্রথা এদের দেশে জানা নাই। আমার উৎসাহে সে নিকটের একটা বুনো শিউলি গাছের তলা হইতে কিছু ফুল সংগ্রহ করিয়া আনিল। তাহার পর ভানুমতি ও আমি দুজনেই ফুল ছড়াইয়া দিলাম রাজা দব্রু পান্নার সমাধির উপর। ঠিক সেই সময় ডানা ঝটপট করিয়া একদল শিল্লি ডাকিতে ডাকিতে উড়িয়া গেল বটগাছটার মগডাল হইতে। যেন ভানুমতি ও রাজা দব্রুর সমস্ত অবহেলিত অত্যাচারিত প্রাচীন পূর্বপুরুষগণ আমার কাজে তৃপ্তি লাভ করিয়া সমস্বরে বলিয়া উঠিলেন, সাধু সাধু। কারণ আর্যজাতির বংশধরের এই বোধহয় প্রথম সম্মান অনার্য রাজ সমাধির উদ্দেশ্যে। পঞ্চদশ পরিচ্ছেদ। ধাওতাল সাধু মহাজনের কাছে আমাকে একবার হাত পাতিতে হইল। আদায় সেবার হইল কম, অথচ 10,000 টাকা রেভিনিউ করিতেই হইবে। তহসিলদার বনোয়ারিলাল পরামর্শ দিল, বাকি টাকাটা ধাওতাল সাহুর কাছে কর্য করুন, আপনাকে সে নিশ্চয়ই দিতে আপত্তি করিবে না। ধাওতাল সাহু আমার মহালের প্রজা নয়, সে থাকে গভর্নমেন্টের খাস মহালে। আমাদের সঙ্গে তার কোনো প্রকার বাধ্যবাধকতা নাই। এ বিষয়ে সে যে এক কথায় আমাকে ব্যক্তিগতভাবে 1,000 টাকা ধার দিবে, এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু গরজ বড় বালাই। একদিন বনোয়ারিলালকে সঙ্গে লইয়া গোপনে গেলাম ধাওতাল সাহুর বাড়ি। কারণ কাছারির অপর কাহাকেও জানিতে দিতে চাহি না যে টাকা খরচ করিয়া দিতে হইয়াছে। ধাওতাল সাহুর বাড়ি পৌষ দেয়ার একটি ঘিঞ্জি টোলার মধ্যে। বড় একখানা খোলার চালার সামনে খানকতক দড়ির 4 পাই পাতা। ধাওতাল সাহু উঠানের এক পাশের তামাক ক্ষেত নিড়ানি দিয়া পরিষ্কার করিতেছিল। আমাদের দেখিয়া শশব ব্যস্তে ছুটিয়া আসিল। কোথায় বসাইবে কি করিবে ভাবিয়া পায় না। খানিকক্ষণের জন্য যেন সে দিশেহারা হইয়া গেল। এ কি, হুজুর এসেছেন গরিবের বাড়ি? হ্যাঁ, আসুন আসুন, বসুন হুজুর বসুন, আসুন তহসিলদার সাহেব আসুন। ধাওতাল সাহুর বাড়িতে চাকর বাকর দেখিলাম না। তাহার একজন হৃষ্টপুষ্ট নাতি, নাম রাম লক্ষিয়া, সেই আমাদের জন্য ছুটোছুটি করিতে লাগিল। বাড়িঘর আসবাবপত্র দেখিয়া কে বলিবে যে ইহা লক্ষপতি মহাজনের বাড়ি। রাম লক্ষিয়া আমার ঘোড়ার পিঠ হইতে জিন খুরপাচ খুলিয়া ঘোড়াকে ছায়ায় বাঁধিল। আমাদের জন্য পা ধুইবার জল আনিল।
ধাওতাল সাহু নিজেই একখানা তালের পাখা দিয়া বাতাস করিতে লাগিল। সাহুজির এক নাতনি তামাক সাজিতে ছুটিল। উহাদের যত্নেই যেন বড় বিব্রত হইয়া উঠিলাম। বলিলাম, ব্যস্ত হবার দরকার নেই সাহুজি, তামাক আনতে হবে না, আমার কাছে চুরুট আছে। যত আদর আপ্যায়নই করুক, আসল ব্যাপার সম্বন্ধে কথা পাড়িতে একটু সমীহ হইতেছিল। কি করিয়া যে কথাটা পারি। ধাওতাল সাহু বলিল, ম্যানেজার সাহেব কি এদিকে পাখি মারতে এসেছিলেন? হ্যাঁ। বলিলাম, না, তোমার কাছে এসেছিলাম সাহুজি। আমার কাছে হুজুর? কেন হুজুর, কি দরকার বলুন তো? আমাদের কাছারির সদর খাজনার টাকাটা এবার একটু কম পড়ে গিয়েছে, ৩,৫০০ টাকার বড় দরকার, সেই জন্যেই তোমার কাছে এসেছিলাম। মরিয়া হইয়াই কথাটা বলিয়া ফেলিলাম, বলিতেই যখন হইবে। ধাওতাল সাহু কিছুমাত্র না ভাবিয়া বলিল, তার জন্য আর ভাব নাকি হুজুর, সে হয়ে যাবে এখন। তবে তার জন্য কষ্ট করে আপনার আসার দরকার কি ছিল? হ্যাঁ, একখানা চিরকুট লিখে তহসিলদার সাহেবের হাতে পাঠিয়ে দিলেই তো আপনার হুকুম তামিল হতো হুজুর। মনে ভাবিলাম, এখন আসল কথাটা বলিতে হইবে। টাকা আমি ব্যক্তিগতভাবে লইব, কারণ জমিদারের নামে টাকা কর্য করিবার আম মুক্তার নামা আমার নাই। এই কথা শুনিলেও ধাওতাল কি আমার টাকা দিবে? বিদেশি লোক আমি, আমার কি সম্পত্তি আছে এখানে যে এতগুলি টাকা বিনা বন্ধকে আমাকে দিবে? কথাটা একটু সমীহের উপরই বলিলাম। সাহুজি, বলছিলাম, লেখাপড়াটা কিন্তু আমার নামেই করতে হবে, জমিদারের নামে হবে না, বুঝেছ? ধাওতাল সাহু আশ্চর্য হইবার সুরে বলিল, লেখাপড়া আবার কিসের হুজুর? আপনি আমার বাড়ি বয়ে এসেছেন এই সামান্য টাকার অভাব পড়েছে তাই নিতে। এই তো আসবার দরকার ছিল না হুজুর, হুকুম করে পাঠালে আমি টাকা দিতাম। তারপর যখন এসেছেনি তখন আবার লেখাপড়া কিসের হুজুর? আপনি স্বচ্ছন্দে ও টাকা নিয়ে যান, যখন কাছারিতে আদায় হবে তখন পাঠিয়ে দিলেই হবে। বলিলাম, আমি হ্যান্ডনোট দিচ্ছি, টিকিট সঙ্গে করেই এনেছি, কিংবা তোমার পাকা খাতা বের করো, সই করে দিয়ে যাই। ধাওতাল সাহু হাত জোর করিয়া বলিল, মাপ করুন হুজুর, মাপ করুন, ও কথা তুলবেন না, মনে বড় কষ্ট পাবো আমি। কোনো লেখাপড়ার দরকার নেই, টাকা আপনি নিয়ে যান। আমার পীড়াপিড়িতে ধাওতাল কর্ণপাতও করিল না। ভিতর হইতে আমায় নোটের তাড়া গুনিয়া আনিয়া দিয়া বলিল, হুজুর, একটা কিন্তু অনুরোধ আছে হুজুর। কি কি অনুরোধ বলো? এই বেলা যাওয়া হবে না হুজুর, সিধা বার করে দিই, রান্না খাওয়া করে তবে যেতে পারেন। পুনরায় আপত্তি করিলাম, কিন্তু তাহাও টিকিল না। তহসিলদারকে বলিলাম, বনোয়ারিলাল রাখতে পারবে তো? আমার দ্বারা কিন্তু সুবিধে হবে না। বনোয়ারিলাল বলিল, তা চলবে না হুজুর, আপনাকেই রাঁধতে হবে। আমার রান্না খেলে এ পাড়া গায়ে আপনার দুর্নাম হবে, আমি দেখিয়ে দেব এখন। বিরাট এক সিধা বাহির করিয়া দিল ধাওতাল সাহুর নাতি। রন্ধনের সময় নাতি ঠাকুরদা মিলিয়া নানা রকম উপদেশ পরামর্শ দিতে লাগিল রন্ধন সম্বন্ধে। ঠাকুরদাদার উপস্থিতিতে নাতি বলিল, বাবুজি, ওই যে দেখছেন আমার ঠাকুরদাদা, ওর জন্যই সব যাবে। এত লোককে টাকা ধার দিয়েছেন বিনা সুদে, বিনা বন্ধকে আর বিনা তমসুকে, এখন আর সে টাকা আদায় হয় না। সকলকে বিশ্বাস করে বসেন, অথচ লোকে তাকেই ফাঁসিয়ে দিয়েছে। লোকের বাড়ি বয়ে টাকা ধার দিয়ে আসেন। গ্রামের আর একজন লোক বসিয়াছিল, সে বলিল, বিপদে আপদে সাহুজির কাছে হাত পাতলে ফিরে যেতে কখনো কাউকে দেখিনি বাবুজি। সেকালে ধরনের লোক উনি, এত বড় মহাজন, কিন্তু কখনো আদালতে মোকদ্দমা করেননি। আদালতে যেতে বড় ভয় পান, বেজায় ভীতু আর ভালো মানুষ। সেদিন যে টাকা ধাওতাল সাহুর নিকট হইতে আনিয়াছিলাম, তাহা শোধ দিতে প্রায় 6 মাস দেরি হইয়া গেল।
এই 6 মাসের মধ্যে ধাওতাল সাহু আমাদের ইসলামপুর মহলের ত্রিসীমানা দিয়া হাঁটে নাই। পাছে আমি মনে করি যে সে টাকার তাগিদা করিতে আসিয়াছে। ভদ্রলোক আর কাহাকে বলে। প্রায় বছর খানেক রাখাল বাবুদের বাড়ি যাওয়া হয় নাই। ফসলের মেলার পরে একদিন সেখানে গেলাম। রাখাল বাবুর স্ত্রী আমাকে দেখিয়া খুব খুশি হইলেন। বলিলেন, আপনি আর আসেন না কেন দাদা? কোনো খোঁজ খবর নেন না? এই নির্বান্ধব জায়গায় বাঙালির মুখ দেখা যে কি, আর আমাদের এই অবস্থায়। বলিয়া দিদি নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। আমি চারিদিকে চাহিয়া দেখিলাম, বাড়িঘরের অবস্থা আগের মতোই হীন, তবে এবার ততটা যেন বিশৃঙ্খল নয়। রাখালবাবুর বড় ছেলেটি বাড়িতেই টিনের মিস্ত্রির কাজ করে, সামান্যই উপার্জন, তবু যা হয় সংসার একরকম চলিতেছে। রাখালবাবুর স্ত্রীকে বলিলাম, ছোট ছেলেটিকে অন্তত ওর মামার কাছে কাশিতে রেখে একটু লেখাপড়া শেখান। তিনি বলিলেন, আপন মামা কোথায় দাদা? 2-3খানা চিঠি লেখা হয়েছিল এত বড় বিপদের খবর পাঠিয়ে, 10টি টাকা পাঠিয়ে দিয়ে সেই যে চুপ করলো, আর এই 1.5 বছর কোনো সারা শব্দ নেই। তার চেয়ে দাদা ওরা মকাই কাটবে, জনার কাটবে, মহিষ চড়াবে, তবু তেমন দাদার দৌড়ে যাবে না। আমি তখনই ঘোড়ায় ফিরিব। দিদি কিছুতেই আসিতে দিলেন না, সেবেলা থাকিতেই হইবে। তিনি কি একটা খাবার করিয়া আমায় না খাওয়াইয়া ছাড়িবেন না। অগত্যা অপেক্ষা করিতে হইল। মকায়ের ছাতুর সহিত ঘি ও চিনি মিশাইয়া একরকম লাড্ডু বাঁধিয়া ও কিছু হালুয়া তৈরি করিয়া দিদি খাইতে দিলেন। দরিদ্র সংসারে যতটা আদর অভ্যর্থনা করা যাইতে পারে তাহার ত্রুটি করিলেন না। বলিলেন, দাদা ভাদ্র মাসের মকাই রেখেছিলাম আপনার জন্য তুলে, আপনি ভুট্টা পোড়া খেতে ভালোবাসেন তাই। জিজ্ঞাসা করিলাম, মকাই কোথায় পেলেন? কিনেছিলেন? না দাদা, কিনিনি, খেতে কুড়োতে যাই। ফসল কেটে রেখে গেলে যেসব ভাঙা ঝরা ভুট্টা চাষারা খেতে রেখে যায়, গায়ের মেয়েরাও যায়, আমিও যাই ওদের সঙ্গে, 1 ঝুড়ি করে রোজ কুড়োতাম। আমি অবাক হইয়া বলিলাম, খেতে কুড়োতে যেতেন? হ্যাঁ দাদা, রাত্রে যেতাম, কেউ টের পেত না। গায়ের কত মেয়েরা তো যায়, তাদের সঙ্গে এই ভাদ্র মাসে কমসে কম 10 টুকরি ভুট্টা কুড়িয়ে এনেছিলাম। মনে বড় দুঃখ হইল। এ কাজ গরিব গাঙ্গতা মেয়েরা করিয়া থাকে। এদেশের ছত্রী বা রাজপুত মেয়েরা গরিব হইলেও ক্ষেতের ফসল কুড়াইতে যায় না। আর একজন বাঙালির মেয়েকে এ কাজ করিতে শুনিলে মনে বড়ই লাগে। এই অশিক্ষিত গাঙ্গতাদের গ্রামে বাস করিয়া দিদি এসব হীন বৃত্তি শিখিয়াছেন। সংসারের দারিদ্র্যও যে তাহার একটা প্রধান কারণ, সে বিষয়েও ভুল নাই। মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলাম না, পাছে মনে কষ্ট দেওয়া হয়। এই নিঃস্ব বাঙালি পরিবার বাংলার কোনো শিক্ষা সংস্কৃতি পাইল না। বছরখানেক পর চাষি গাঙ্গতায় পরিণত হইবে, ভাষায়, চালচলনে, হাবভাবে। এখন হইতেই সে পথে অনেক দূর অগ্রসর হইয়াছে। রেল স্টেশন হইতে বহু দূরে অজ পল্লীগ্রামে আমি আরও 2-1টি এরকম বাঙালি পরিবার দেখিয়াছি। এই সব পরিবারে মেয়ের বিবাহ দেওয়া যে কি দুঃসাধ্য ব্যাপার। এমন আরেকটি বাঙালি ব্রাহ্মণ পরিবার জানিতাম। দক্ষিণ বিহারে এক অজ গ্রামে তাহারা থাকিতেন। অবস্থা নিতান্তই হীন। বাড়িতে তাদের 3টি মেয়ে ছিল। বড়টির বয়স 21-22 বছর, মেজটির 20, ছোটটিরও 17। ইহাদের বিবাহ হয় নাই, হইবার কোনো উপায়ও নাই। স্বঘর জোটানো, বাঙালি পাত্রের সন্ধান পাওয়া এসব অঞ্চলে অত্যন্তই কঠিন। 22 বছরের বড় মেয়েটি দেখিতেও সুশ্রী, এক বর্ণও বাংলা জানে না। আকৃতি প্রকৃতিতে খাটে দেহাতে বিহারী মেয়ে। মাঠ হইতে মাথায় মোট করিয়া কলাই আনে, গমের ভুসি আনে। এই মেয়েটির নাম ছিল ধ্রুবা, পুরা দস্তুর বিহারী নাম। তাহার বাবা এই গ্রামে হোমিওপ্যাথিক ডাক্তারি করিতে আসিয়া জমি জমা লইয়া চাষবাসের কাজও আরম্ভ করেন। তারপর তিনি মারা যান। বড় ছেলে একেবারে হিন্দুস্থানি,
চাষবাস দেখাশোনা করিত। বয়স্থা ভগ্নীদের বিবাহের জোগাড় সে চেষ্টা করিয়াও করিতে পারে নাই। বিশেষত পণ দিবার ক্ষমতা তাহার আদৌ ছিল না। ধ্রুবা ছিল একেবারে কপাল কুণ্ডলা। আমাকে ভাইয়া অর্থাৎ দাদা বলিয়া ডাকিত। গায়ে অসীম শক্তি, গম পিষিতে, উদুখলে ছাতু কুটিতে, মোট বহিয়া আনিতে, গরু মহিষ চড়াইতে চমৎকার মেয়ে, সংসারের কাজকর্মে ঘুম। তাহার দাদা এই প্রস্তাবও করিয়াছিলেন যে যদি এমন কোনো পাত্র পান তাহলে 3টি মেয়েকেই এক পাত্রে সম্প্রদান করিবেন। মেয়ে 3টিরও নাকি অমত ছিল না। মেজ মেয়ে জবাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, বাংলা দেখতে ইচ্ছে হয়? জবা বলিয়াছিল, নেই ভাইয়া, উহা পানি বড্ডি নরম ছে। শুনিয়াছিলাম বিবাহ করিতে ধ্রুবারও খুব আগ্রহ। সে নিজে নাকি কাহাকে বলিয়াছিল তাহাকে যে বিবাহ করিবে তাহার বাড়িতে গরুর দোহাল বা উদুখলওয়ালি ডাকিতে হইবে না। সে একাই ঘণ্টায় 5 সের গম কুটিয়া ছাতু করিতে পারে। হায় হতভাগিনী বাঙালি কুমারী! এত বৎসর পরেও সে নিশ্চয়ই আজও গাঙ্গতিন সাজিয়া দাদার সংসারে জব কুটিতেছে, কলায়ের বোঝা মাথায় করিয়া মাঠ হইতে আনিতেছে। কে আর দরিদ্রা দেহাতি বয়স্থা মেয়েকে বিনা পণে বিবাহ করিয়া পালকিতে তুলিয়া ঘরে লইয়া গিয়াছে মঙ্গল শঙ্খ ও উলুধ্বনির মধ্যে? শান্ত মৃদু মুক্ত প্রান্তরে সন্ধ্যা নামে। দূর পাহাড়ের গা বাহিয়া যে সরু পথটি দেখা যায় ঘন বনের মধ্যে চেরা সিঁথির মতো, ব্যর্থ যৌবনা দরিদ্রা ধ্রুবা হয়তো আজও এত বছরের পরেও সেই পথ দিয়া শুকনো কাঠের বোঝা মাথায় করিয়া পাহাড় হইতে নামে। এ ছবি কতবার কল্পনা নেত্রে প্রত্যক্ষ করিয়াছি। তেমনি প্রত্যক্ষ করিয়াছি আমার দিদি, রাখালবাবুর স্ত্রী, হয়তো আজও বৃদ্ধা গাঙ্গতিনদের মতন গভীর রাত্রে চোরের মতো লুকাইয়া খেতে খামারে শুকনো তলায় ঝরা ভুট্টা ঝুরি করিয়া কুড়াইয়া ফেরেন। ভানুমতিদের ওখান হইতে ফিরিবার পথে শ্রাবণ মাসের মাঝামাঝি সেবার ঘোর বর্ষা নামিল। দিন রাত অবিশ্রান্ত বৃষ্টি। ঘন কাজল মেঘপুঞ্জে আকাশ ছাইয়াছে। নাড়া ও ফুলকিয়া বৈহারের দিগন্ত রেখা বৃষ্টির ধোঁয়ায় ঝাপসা। মহালি খারুপের পাহাড় মিলাইয়া গিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের শীর্ষদেশ কখনো ঈষৎ অস্পষ্ট দেখা যায়, কখনো যায় না। শুনিলাম পূর্বে কুশি নদী ও দক্ষিণে কারো নদীতে বন্যা নামিয়াছে। মাইলের পর মাইল ব্যাপী কাশ ও ঝাউবন বর্ষার জলে ভিজিতেছে। আমার আপিস ঘরের বারান্দায় চেয়ার পাতিয়া বসিয়া দেখিতাম। আমার সামনে কাশবনের মধ্যে একটা বন ঝাউয়ের ডালে একটা সঙ্গীহারা ঘুঘু আসিয়া অঝরে ভিজিতেছে। ঘণ্টার পর ঘণ্টা একইভাবে বসিয়া আছে। মাঝে মাঝে পালক উস্কো খুস্কো করিয়া ঝুলাইয়া বৃষ্টির জল আটকাইবার চেষ্টা করে, কখনো এমনি বসিয়া থাকে। এমন দিনে আপিস ঘরে বসিয়া কাটানো আমার পক্ষে কিন্তু অসম্ভব হইয়া উঠিত। ঘোড়ায় জিন কষিয়া বর্ষাতি চাপাইয়া বাহির হইয়া পড়িতাম। সে কি মুক্তি, কি উদ্দাম জীবনানন্দ, আর কি অপরূপ সবুজের সমুদ্র চারিদিকে। বর্ষার জলে নবীন সতেজ ঘন সবুজ কাশের বন গজাইয়া উঠিয়াছে। যত দূর দৃষ্টি চলে, এদিকে নাড়া বৈহারের সীমানা, ওদিকে মোহনপুরা অরণ্যের অস্পষ্ট নীল সীমারেখা পর্যন্ত বিস্তৃত থই থই করিতেছে এই সবুজের সমুদ্র। বর্ষা সজল হাওয়ায় মেঘ কজ্জল আকাশের নিচে এই দীর্ঘ মরকত শ্যাম তৃণভূমির মাথায় ঢেউ খেলিয়া যাইতেছে। আমি যেন একা এ অকুল সমুদ্রের নাবিক, কোন রহস্যময় স্বপ্ন বন্দরের উদ্দেশ্যে পাড়ি দিয়াছি। এই বিস্তৃত মেঘ ছায়া শ্যামল মুক্ত তৃণভূমির মধ্যে ঘোড়া ছুটাইয়া মাইলের পর মাইল যাইতাম। কখনো সরস্বতী কুণ্ডীর বনের মধ্যে ঢুকিয়া দেখিয়াছি প্রকৃতির এই অপূর্ব নিভৃত সৌন্দর্যভূমি
যুগল প্রসাদের স্বহস্তে রোপিত নানা জাতীয় বন্য ফুলে ও লতায় সজ্জিত হইয়া আরও সুন্দর হইয়া উঠিয়াছে। সমগ্র ভারতবর্ষের মধ্যে সরস্বতী হ্রদ ও তাহার তীরবর্তী বনানীর মতো সৌন্দর্য ভূমি খুব বেশি নাই, এ আমি নিঃসন্দেহেই বলিতে পারি। হ্রদের ধারে রেড ক্যাম্পিয়নের মেলা বসিয়াছে এই বর্ষাকালে হ্রদের জলের ধারের নিকট। জলজ ওয়াটারক্রফটের বড় বড় নীলভ সাদা ফুলে ভরিয়া আছে। যুগল প্রসাদ সেদিনও কি একটা বন্য লতা আনিয়া লাগাইয়া গিয়াছে জানি। সে আজমাবাদ কাছারিতে মুহুরীর কাজ করে বটে, কিন্তু তাহার মন পড়িয়া থাকে সরস্বতী কুণ্ডের তীরবর্তী লতা বিতানে ও বন পুষ্পের কুঞ্জে। সরস্বতী কুণ্ডের বন হইতে বাহির হইয়া যাইতাম, আবার মুক্ত প্রান্তর, আবার দীর্ঘ তৃণভূমি। বনের মাথায় ঘন নীল বর্ষার মেঘ আসিয়া জমিতেছে। সমগ্র জলভার নামাইয়া রিক্ত হইবার পূর্বেই আবার উড়িয়া যাইতেছে নবমেঘপুঞ্জ। একদিকের আকাশে এক অদ্ভুত ধরনের নীল রং ফুটিয়াছে, তাহার মধ্যে একখণ্ড লঘু মেঘ অস্ত দিগন্তের রঙে রঞ্জিত হইয়া বহির্বিশ্বের দিগন্তে কোন অজানা পর্বত শিখরের মতো দেখা যাইতেছে। সন্ধ্যার বিলম্ব নাই। দিগন্তহারা ফুলকিয়া বৈহারের মধ্যে শিয়াল ডাকিয়া উঠিত। একে মেঘের অন্ধকার, তার উপর সন্ধ্যার অন্ধকার নামিতেছে। ঘোড়ার মুখ কাছারির দিকে ফিরাইতাম। কতবার এই ক্ষান্ত বর্ষণ মেঘ থমকানো সন্ধ্যায় এই মুক্ত প্রান্তরে সীমাহীনতার মধ্যে কোন দেবতার স্বপ্ন যেন দেখিয়াছি। এই মেঘ, এই সন্ধ্যা, এই বন, কোলাহলরত শিয়ালের দল, সরস্বতী হ্রদের জলজ পুষ্প, মঞ্চি, রাজুপাড়ে, ভানুমতি, মহালি খারুপের পাহাড়, এই দরিদ্র গৌড় পরিবার, আকাশ, বোম, সবই তার সুমহতী কল্পনায় একদিন ছিল বীজ রূপে নিহিত। তাঁরই আশীর্বাদ আজিকার এই নবনীল নিরোধমালার মতোই সমুদয় বিশ্বকে অস্তিত্বের অমৃত ধারায় সিক্ত করিতেছে। এই বর্ষা সন্ধ্যা তারই প্রকাশ, এই মুক্ত জীবনানন্দ তারই বাণী। অন্তরের অন্তরে যে বাণী মানুষকে সচেতন করিয়া তোলে, সে দেবতাকে ভয় করিবার কিছুই নাই। এই সুবিশাল ফুলকিয়া বৈহারের চেয়েও, ওই বিশাল মেঘ ভরা আকাশের চেয়েও সীমাহীন অনন্ত তার প্রেম ও আশীর্বাদ। যে যত হীন, যে যত ছোট, সেই বিরাট দেবতার অদৃশ্য প্রসাদ ও অনুকম্পা তার উপর তত বেশি। আমার মনে যে দেবতার স্বপ্ন জাগিত, তিনি যে শুধু প্রাচীন বিচারক, ন্যায় ও দণ্ডমূর্গের কর্তা, বিজ্ঞ ও বহুদর্শী, কিংবা অব্যয় অক্ষয় প্রকৃতি দুরূহ দার্শনিকতার আবরণে আবৃত ব্যাপার তাহা নয়। নাড়া বৈহারের কি আজমাবাদের মুক্ত প্রান্তরে কত গধূলি বেলায় রক্ত মেঘ স্তূপের কত দিগন্ত হারা জনহীন জ্যোৎস্নালোকিত প্রান্তরের দিকে চাহিয়া মনে হইত তিনি প্রেম ও রোম্যান্স, কবিতা ও সৌন্দর্য, শিল্প ও ভাবুকতা। তিনি প্রাণ দিয়া ভালোবাসেন, সুকুমার কলাবৃত্তি দিয়া সৃষ্টি করেন, নিজেকে সম্পূর্ণরূপে বিলাইয়া দিয়া থাকেন নিঃশেষে প্রিয়জনের প্রীতির জন্য। আবার বিরাট বৈজ্ঞানিকের শক্তি ও দৃষ্টি দিয়া গ্রহ নক্ষত্র নিহারিকার সৃষ্টি করেন। এমনি এক বর্ষণ মুখর শ্রাবণ দিনে ধাতুরিয়া ইসলামপুর কাছারিতে আসিয়া হাজির। অনেক দিন পর উহাকে দেখিয়া খুশি হইলাম। বলিলাম, কি ব্যাপার ধাতুরিয়া, ভালো আছিস তো? যে ছোট পুটুলির মধ্যে তাহার সমস্ত জাগতিক সম্পত্তি বাঁধা, সেটা হাত হইতে নামাইয়া আমায় হাত তুলিয়া সে নমস্কার করিয়া বলিল, বাবুজি, নাচ দেখাতে এলাম। বড় কষ্টে পড়েছি বাবুজি, আজ 1 মাসে কেউ নাচ দেখেনি। ভাবলাম কাছারিতে বাবুজির কাছে যাই, সেখানে গেলে আপনারা ঠিক দেখবেন আরো ভালো ভালো নাচ শিখেছি বাবুজি। ধাতুরিয়া যেন আরো রোগা হইয়া গিয়াছে,
উহাকে দেখিয়া কষ্ট হইল। বলিলাম, কিছু খাবি ধাতুরিয়া? ধাতুরিয়া সলজ্জভাবে ঘাড় নাড়িয়া জানাইল সে খাইবে। আমার ঠাকুরকে ডাকিয়া ধাতুরিয়াকে কিছু খাবার দিতে বলিলাম। তখন ভাত ছিল না, ঠাকুর দুধ ও চিড়া আনিয়া দিল। ধাতুরিয়ার খাওয়া দেখিয়া মনে হইল সে অন্তত দুদিন কিছু খাইতে পায় নাই। সন্ধ্যার পূর্বে ধাতুরিয়া নাচ দেখাইল। কাছারির প্রাঙ্গণে সেই বন্য অঞ্চলের অনেক লোক জড়ো হইয়াছিল ধাতুরিয়ার নাচ দেখিবার জন্যে। আগের চেয়েও ধাতুরিয়া নাচে অনেক উন্নতি করিয়াছে। ধাতুরিয়ার মধ্যে যথার্থ শিল্পীর দরদ ও সাধনা আছে। আমি নিজে কিছু দিলাম, কাছারির লোকও চাঁদা করিয়া কিছু দিল, কিন্তু ইহাতে তাহার কতদিনই বা চলিবে। ধাতুরিয়া পরদিন সকালে আমার নিকট হইতে বিদায় লইতে আসিল। বাবুজি কবে কলকাতা নিয়ে যাবেন? কেন বলতো? আমায় কলকাতা নিয়ে যাবেন না বাবুজি? সেই যে আপনাকে বলেছিলাম। তুমি এখন কোথায় যাবে ধাতুরিয়া? খেয়ে তবে যেও কিন্তু। না বাবুজি, ঝুল্লু টোলাতে একজন ভুইয়ার বাভনের বাড়ি যাব। তার মেয়ের বিয়ে হবে, সেখানে হয়তো নাচ দেখাতে পারে। সেই চেষ্টাতেই আমি যাচ্ছি বাবুজি। এখান থেকে 8 ক্রোশ রাস্তা। এখন রওনা হলে বিকেল নাগাদ আমি গিয়ে পৌঁছব। ধাতুরিয়াকে ছাড়িয়া দিতে মন সরে না। বলিলাম, ধাতুরিয়া, কাছারিতে যদি কিছু জমি দিই তবে এখানে থাকতে পারবে? চাষবাস করো, থাকো না কেন? মটুকনাথ পণ্ডিতেরও দেখিলাম খুব ভালো লাগিয়াছে ধাতুরিয়াকে। তাহার ইচ্ছা ধাতুরিয়াকে সে টোলের ছাত্র করিয়া লইবে। বলিল, বলুন না বাবুজি ওকে, 2 বছরের মধ্যে মুগ্ধবোধ শেষ করিয়ে দেব। ও থাকুক এখানে বাবুজি। জমি দেওয়ার কথায় ধাতুরিয়া বলিল, বাবুজি আপনি বড় ভাইয়ের মতো, আপনার বড় দয়া, কিন্তু চাষবাস কি আমায় দিয়ে হবে বাবুজি? ওদিকে আমার মন নেই যে। নাচ দেখাতে পেলে আমার মনটা ভারী খুশি হয়ে থাকে। আর কিছু তেমন আমার ভালো লাগে না বাবুজি। আচ্ছা বেশ, মাঝে মাঝে নাচ দেখাবে। চাষ করলে তো জমির সঙ্গে তোমাকে কেউ আর শেকল দিয়ে বেঁধে রাখবে না। ধাতুরিয়া খুব খুশি হইল। বলিল, বাবুজি আপনি যা বলবেন আমি তা শুনব। আপনাকে আমার বড় ভালো লাগে বাবুজি। আমি ঝুল্লুটোলা থেকে ঘুরে আসি, তারপর আপনার এখানেই আসব। মটুকনাথ পণ্ডিত বলিল, আর সেই সময় তোমাকে টোলেও আমি ঢুকিয়ে নেব, কেমন? তুমি না হয় রাত্রে এসে পড়ো আমার কাছে। মূর্খ থাকা কিছু কথা নয়, কিছু ব্যাকরণ, কিছু কাব্য লব্জ রাখা দরকার, বুঝলে? ধাতুরিয়া তাহার পর বসিয়া বসিয়া নৃত্যশিল্পের বিষয়ে নানা কথা কি সব বলিল। আমি তত বুঝিলাম না। পূর্ণিয়ার হো হো নাচের ভঙ্গির সঙ্গে ধরমপুরা অঞ্চলের ওই শ্রেণীর নাচের কি তফাৎ, সে নিজে নূতন একটা হাতের মুদ্রা প্রবর্তন করিয়াছে, এই সব ধরনের কথা বলিল। বাবুজি আপনি বালিয়া জেলায় ছট পরবের সময় মেয়েদের নাচ দেখেছেন? ওর সঙ্গে চক্করবাজি নাচের বেশ মিল থাকে একটা জায়গায়। আপনাদের দেশে নাচ কেমন হয় বাবুজি? আমি তাহাকে গত বৎসর ফসলের মেলায় দৃষ্ট ননিছড়া নাটুয়ার নাচের কথা বলিলাম। ধাতুরিয়া হাসিয়া বলিল, ও কিছু না বাবুজি, ও হলো মুঙ্গেরের গেও নাচ। গাঙ্গোতাদের খুশি করবার জন্য ও নাচ। ওর মধ্যে খাঁটি জিনিস তো কিছু নেই, ও তো সোজা। আমি বলিলাম, তুমি জানো, নেচে দেখাও তো। ধাতুরিয়া দেখিলাম নিজের শাস্ত্রে বেশ অভিজ্ঞ। ননিছড়া নাটুয়ার নাচ সে সত্যই চমৎকার নাচিল। সেই খুঁতখুত করিয়া ছেলে মানুষের মতো কান্না, সেই চোরা ননি বিতরণ করিবার ভঙ্গি, সেই সব তাহাকে আরো মানাইল এই জন্য যে সে সত্যিই বালক। ধাতুরিয়া বিদায় লইয়া চলিয়া গেল। যাইবার সময় বলিল, এত মেহেরবানি করলেন বাবুজি, একবার কলকাতা নিয়ে চলুন না কেন? ওখানে নাচের আদর আছে। এই ধাতুরিয়ার সহিত আমার শেষ দেখা। মাস 2 পরে শোনা গেল বিএনডব্লিউ রেল লাইনের কাটারিয়া স্টেশনের অদূরে লাইনের উপর একটি বালকের মৃতদেহ পাওয়া যায়। নাটুয়া বালক ধাতুরিয়ার মৃতদেহ বলিয়া
তাহাকে সকলে চিনিয়াছে। ইহা আত্মহত্যা কি দুর্ঘটনা তাহা বলিতে পারিব না। আত্মহত্যা হইলে কি দুঃখেই পাশে আত্মহত্যা করিল? সেই বন্য অঞ্চলে 2 বছর কাটাইবার সময় যতগুলি নরনারীর সংস্পর্শে আসিয়াছিলাম, তার মধ্যে ধাতুরিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তাহার মধ্যে যে একটা নির্লোভ, সদা চঞ্চল, সদানন্দ, অবৈষয়িক, খাঁটি শিল্পীর মনের সাক্ষাৎ পাইয়াছিলাম, সে শুধু বন্য দেশে কেন, সভ্য অঞ্চলের মানুষের মধ্যেও তা সুলভ নয়। আরো 3 বৎসর কাটিয়া গেল। নাড়া বৈহার ও লকটুলিয়ার সমুদয় জঙ্গল মহাল বন্দোবস্ত হইয়া গিয়াছে। এখন আর কোথাও পূর্বের মতো বন নাই। প্রকৃতি কত বৎসর ধরিয়া নির্জনে নিভৃতে যে কুঞ্জ রচনা করিয়া রাখিয়াছিল, কত কেউ ঝাঁকায় নিভৃত লতাবিতান, কত স্বপ্নভূমি, জন্মজুরেরা নির্মম হাতে সব কাটিয়া উড়াইয়া দিল। যাহা গড়িয়া উঠিয়াছিল 50 বৎসরে, তাহা গেল একদিনে। এখন আর কোথাও সে রহস্যময় দূর বিসর্পী প্রান্তর নাই। জ্যোৎস্নালোকিত রাত্রিতে যেখানে পরীরা নামিত, মহিষের দেবতা দয়ালু টারবারও হাত তুলিয়া দাঁড়াইয়া বন্য মহিষদলকে ধ্বংস হইতে যেখানে রক্ষা করিত। নাড়া বৈহারের নাম ঘুচিয়া গিয়াছে। লকটুলিয়া এখন একটি বস্তি মাত্র। যেদিকে চোখ যায় শুধু চালে চালে লাগানো অপকৃষ্ট খোলার ঘর, কোথাও বা কাশের ঘর। ঘন ঘিঞ্জি বস্তি, টোলায় টোলায় ভাগ করা, ফাঁকা জায়গায় শুধুই ফসলের ক্ষেত। এতটুকু ক্ষেতের চারিদিকে ফণিমনসার বেড়া। ধরনীর মুক্ত রূপ ইহারা কাটিয়া টুকরা টুকরা করিয়া নষ্ট করিয়া দিয়াছে। আছে কেবল একটি স্থান, সরস্বতী কুণ্ডের তীরবর্তী বনভূমি। চাকুরির খাতিরে মনিবের স্বার্থ রক্ষার জন্য সব জমিতেই প্রজাবিলি করিয়াছি বটে, কিন্তু যুগল প্রসাদের হাতে সাজানো সরস্বতী তীরের অপূর্ব বনকুঞ্জ কিছুতেই আমি প্রাণ ধরিয়া বন্দোবস্ত করিতে পারি নাই। কতবার দলে দলে প্রজারা আসিয়াছে সরস্বতী কুণ্ডীর পাড়ের জমি লইতে, বর্ধিত হারে সেলামি ও খাজনা দিতেও চাহিয়াছে। কারণ একে ওই জমি খুব উর্বরা, তাহার উপরে নিকটে জল থাকায় মকাই প্রভৃতি ফসল ভালোই জন্মাইবে। কিন্তু আমি রাজি হই নাই। তবে কতদিন আর রাখিতে পারিব? সদর অফিস হইতে মাঝে মাঝে চিঠি আসিতেছে, সরস্বতী কুণ্ডীর জমি আমি কেন বিলি করিতে বিলম্ব করিতেছি। নানা ওজোর আপত্তি তুলিয়া এখনো পর্যন্ত ঠেকাইয়া রাখিয়াছি বটে, কিন্তু বেশি দিন পারিব না। মানুষের লোভ বড় বেশি। 2টি ভুট্টার ছড়া আর চীনা ঘাসের 1 কাঠা দানার জন্য প্রকৃতির অমন স্বপ্নকুঞ্জ ধ্বংস করিতে তাহাদের কিছু মাত্র বাধিবে না জানি। বিশেষ করিয়া এখানকার মানুষ গাছপালার সৌন্দর্য বোঝে না। রম্য ভূমিশ্রীর মহিমা দেখিবার চোখ তাহাদের নাই। তাহারা জানে পশুর মতো খেটে খাইয়া জীবন যাপন করিতে। অন্য দেশ হইলে আইন করিয়া এই সব স্থান সৌন্দর্য পিপাসু প্রকৃতি রসিক নরনারীর জন্য সুরক্ষিত করিয়া রাখিত। যেমন আছে ক্যালিফোর্নিয়ায় জোসেমাই ন্যাশনাল পার্ক, দক্ষিণ আফ্রিকায় আছে ক্রুগার ন্যাশনাল পার্ক। আমার জমিদাররা ও ল্যান্ডস্কেপ বুঝিবে না, বুঝিবে সেলামির টাকা, খাজনার টাকা, আদায় ঈর্ষাল, হস্তবুধ ইত্যাদি। এই জন্মান্ধ মানুষের দেশে একজন যুগল প্রসাদ কি করিয়া জন্মাইয়াছিল জানি না। শুধু তাহারই মুখের দিকে চাহিয়া আজও সরস্বতী হ্রদের তীরবর্তী বনানী অক্ষুণ্ণ রাখিয়াছি। কিন্তু কতদিন আর রাখিতে পারিব? যাক, আমারও কাজ শেষ হইয়া আসিল বলিয়া প্রায় 3 বছর বাংলাদেশে যাই নাই। মাঝে মাঝে বাংলাদেশের জন্য মন বড় উতালা হয়। সারা বাংলা যেন আমার গৃহ। তরুণী কল্যাণী বধূ যেখানে আপন হাতে সন্ধ্যা প্রদীপ দেখায়, এখানকার মতো এমন লক্ষ্মী ছাড়া উদাস ধুধু প্রান্তর ও ঘন বনানী নয়, যেখানে নারীর হাতে স্পর্শ নাই।
কি হইতে যেন মনে অকারণ আনন্দের বাণ ডাকিল তাহা জানি না। জ্যোৎস্না রাত্রি, তখনই ঘোড়ায় জিন কষিয়া সরস্বতী কুণ্ডের দিকে রওনা হইলাম। কারণ নাড়া ও লকটুলিয়া বৈহারের বনরাজি শেষ হইয়া আসিয়াছে। যাহা কিছু অরণ্য শোভা ও নির্জনতা আছে তাহা ওই সরস্বতী কুণ্ডের তীরেই। আমি মনে মনে বেশ বুঝিলাম এই আনন্দকে উপভোগ করিবার একমাত্র পটভূমি হইতেছে সরস্বতী হ্রদের তীরবর্তী বনানী। ওই সরস্বতীর জল জ্যোৎস্না লোকে চিকচিক করিতেছে। চিকচিক করিতেছে কি শুধু, ঢেউয়ে ঢেউয়ে জ্যোৎস্না ভাঙিয়া পড়িতেছে। নির্জন স্তব্ধ বনানী হ্রদের জলের তিন দিকে বেষ্টন করিয়া, বন্য লাল হাঁসের কাকলি, বন্য শেফালি পুষ্পের সৌরভ। কারণ যদিও জ্যৈষ্ঠ মাস, কিন্তু শেফালি ফুল এখানে 12 মাস ফোটে। কতক্ষণ হ্রদের তীরে এদিকে ওদিকে ইচ্ছে মতো ঘোড়া চালাইয়া বেড়াইলাম। হ্রদের জলে পদ্ম ফুটিয়াছে, তীরের দিকে ওয়াটারক্রফট ও যুগল প্রসাদের আনিত স্পাইডার লিলি ঝাড় বাঁধিয়াছে। দেশে চলিয়াছি কতকাল পরে, এ নির্জন অরণ্য বাস হইতে মুক্তি পাইব। সেখানে বাঙালি মেয়ের হাতে রান্না খাদ্য খাইয়া বাঁচিব। কলিকাতায় 1-8টা দিন থিয়েটার বায়োস্কোপ দেখিব। বন্ধু বান্ধবের সঙ্গে কত কাল পরে আবার দেখা হইবে। এইবার ধীরে ধীরে সে অননুভূত আনন্দের বন্যা আমার মনের কুল ভাসাইয়া দোলা দিতে লাগিল। যোগাযোগ হইয়াছিল বোধহয় অদ্ভুত। এতদিন পরে দেশে প্রত্যাবর্তন। সরস্বতী হ্রদের জ্যোৎস্নালোকিত বাড়ি রাশি ও বনফুলের শোভা, বন্য শেফালির জ্যোৎস্না মাখানো সুবাস, শান্ত স্তব্ধতা, ভালো ঘোড়ার চমৎকার কোনাকুনি ক্যান্টার চাল, হু হু হাওয়া, সব মিলিয়া স্বপ্ন, স্বপ্ন, আনন্দের ঘন নেশা। আমি যেন যৌবনোন্মত্ত তরুণ দেবতা, বাধা বন্ধনহীন মুক্ত গতিতে সময়ের সীমা পার হইয়া চলিয়াছি। এই চলাই যেন আমার অদৃষ্টের জয়লিপি। আমার সৌভাগ্য আমার প্রতি কোন সুপ্রসন্ন দেবতার পরম আশীর্বাদ। হয়তো আর ফিরিব না। দেশে ফিরিয়া মরিয়াও তো যাইতে পারি। বিদায় সরস্বতী কুণ্ডী, বিদায় তীর ও তরু সারি, বিদায় জ্যোৎস্নালোকিত মুগ্ধ বনানী। কলিকাতার কোলাহল মুখর রাজপথে দাঁড়াইয়া তোমার কথা মনে পড়িবে, বিস্তৃত জীবন দিনের বীণার অনতিস্পষ্ট ঝঙ্কারের মতো। মনে পড়িবে যুগল প্রসাদের আনা গাছগুলির কথা, জলের ধারে স্পাইডার লিলি ও পদ্মের বন। তোমার বনের নিবিড় ডালপালার মধ্যে স্তব্ধ মধ্যাহ্নে ঘুঘুর ডাক, অস্ত মেঘের ছায়ায় রাঙা ময়না কাটার গুঁড়ি ও ডাল, তোমার নীল জলের উপরকার নীল আকাশে উড়ন্ত শিল্লি ও লাল হাঁসের শাড়ি, জলের ধারে নরম কাদার উপর হরিণ শিশুর পদচিহ্ন, নির্জনতা, সুগভীর নির্জনতা। বিদায় সরস্বতী কুণ্ডী। ফিরিবার পথে দেখি সরস্বতী হ্রদের বন হইতে বাহির হইয়া মাইল খানেক দূরে একটা জায়গায় বন কাটিয়া একখানা ঘর বসাইয়া মানুষ বাস করিতেছে। এই জায়গাটার নাম হইয়াছে নয়া লকটুলিয়া, যেমন নিউ সাউথ ওয়েলস বা নিউ ইয়র্ক। নূতন গৃহস্থ পরিবার আসিয়া বনের ডালপালা কাটিয়া ঘাসের ছাওয়া 3-4খানা নিচু নিচু খুপড়ি বাঁধিয়াছে। নিকটে বড় বন নাই, সুতরাং সরস্বতী তীরবর্তী বন হইতেই ডালপালা আমদানি করিয়াছে নিশ্চয়ই। তাহারই নিচে এখনো পর্যন্ত ভিজা দাওয়ার উপর একটি নারিকেল কিংবা কারুয়া তেলের গলা ভাঙা বোতল, একটি উলঙ্গ হামাগুড়িরত কৃষ্ণকায় শিশু, কয়েকটি সিংহড়া গাছের সরু ডালে বোনা ঝুড়ি, একটি মোটা রূপার অনন্তপরা যক্ষের মতো কালো 68 গরনের বউ, খান কতক পিতলের লোটা ও থালা ও কয়েকখানা দা, খন্তা, কোদাল। ইহাই লইয়া ইহারা সবাই সংসার করে। শুধু লকটুলিয়া কেন, ইসমাইলপুর ও নাড়া বৈহারের সর্বত্রই এইরূপ। কোথা হইতে উঠিয়া আসিতেছে তাই ভাবি। ভদ্রাসন নাই, পৈতৃক ভিটা নাই, গ্রামের মায়া নাই, প্রতিবেশী স্নেহ মমতা নাই। আজ ইসমাইলপুরের বনে, কাল মুঙ্গের দিয়ারাচরে,
পরশু জয়ন্তী পাহাড়ের নিচের তরাই ভূমিতে সর্বত্র ইহাদের গতি, সর্বত্রই ইহাদের ঘর। পরিচিত কণ্ঠের আওয়াজ পাইয়া দেখি রাজু পাড়ে এই ধরনের একটি গৃহস্থ বাড়িতে বসিয়া ধর্মতত্ত্ব আলোচনা করিতেছে। উহাকে দেখিয়া ঘোড়া হইতে নামিলাম। আমায় সবাই মিলিয়া খাতির করিয়া বসাইল। রাজুকে জিজ্ঞাসা করিয়া জানিলাম যে সে এখানে কবিরাজি করিতে আসিয়াছিল। ভিজিট পাইয়াছে 4 কাঠা জব এবং নগদ 8টি পয়সা। ইহাতেই সে মহা খুশি হইয়া ইহাদের সহিত আসর জমাইয়া দার্শনিক তত্ত্ব আলোচনা জুড়িয়া দিয়াছে। আমায় বলিল, বসুন বাবুজি, একটা কথার মীমাংসা তো করে দিন আগে। আচ্ছা বাবুজি, বলুন দেখি, এ পৃথিবীর কি শেষ আছে? আমি তো এদের বলেছি বাবু যে যেমন আকাশের শেষ নেই, পৃথিবীরও তেমনি শেষ নেই। কেমন, তাই না বাবুজি? বেড়াইতে আসিয়া এমন গুরুতর জটিল বৈজ্ঞানিক তত্ত্বের সম্মুখীন হইতে হবে তাহা ভাবি নাই। রাজুপাড়ের দার্শনিক মন সর্বদাই জটিল তত্ত্ব লইয়া কারবার করে জানি, এবং ইহাও জানি যে ইহাদের সমাধানে সে সর্বদাই মৌলিক চিন্তার পরিচয় দিয়ে আসিতেছে। যেমন রামধনু উয়ের ঢিবি হইতে জন্মায়, নক্ষত্র দল হইল যমের চর, মানুষ কি পরিমাণে বাড়িতেছে তাহাই সরজমিনে তদারক করিবার জন্য যম কর্তৃক উহারা প্রেরিত হয়, ইত্যাদি। পৃথিবী তত্ত্ব যতটা আমার জানা আছে বুঝাইয়া বলিতে গেলে রাজু বলিত, বাবুজি, কেন সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়? আচ্ছা, কোন সাগর থেকে সূর্য উঠছে আর কোন সাগরে নেমেছে, এর নিরাকরণ কি কেউ করতে পেরেছে বাবুজি? রাজু সংস্কৃত পড়িয়াছে। নিরাকরণ কথাটা ব্যবহার করাতে গাঙ্গতা গৃহস্থ ও পরিবারবর্গ সপ্রশংস ও বিমুগ্ধ দৃষ্টিতে রাজুর দিকে চাহিয়া রহিল, এবং সঙ্গে সঙ্গে ইহাও ভাবিল যে ইংরাজি নবিশ বাঙালি বাবুকে কবিরাজ মশাই একেবারে কি অথই জলে টানিয়া লইয়া ফেলিয়াছে। বাঙালি বাবু একেবারে হাবুডুবু খাইয়া মরিল দেখিতেছি। বলিলাম, রাজু, তোমার চোখের ভুল, সূর্য কোথাও যায় না, এক জায়গায় স্থির হয়ে আছে, বুঝেছ? রাজু আমার মুখের দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। গাঙ্গতার দল হা হা করিয়া তাচ্ছিল্যের সুরে হাসিয়া উঠিল। হায় গ্যালিলিও, এই নাস্তিক বিচার মূঢ় পৃথিবীতেই তুমি কারারুদ্ধ হইয়াছিলে। বিস্ময়ের প্রথম রেশ কাটিয়া গেলে রাজু আমায় বলিল, বাবুজি, সূরজ নারায়ণও পূর্বে উদয় পাহাড়ে ওঠেন না বা পশ্চিম সমুদ্রে অস্ত যান না? বলিলাম, না। এ কথা ইংরাজি বইতে লিখেছে বাবুজি? হ্যাঁ রাজু। জ্ঞান মানুষকে সত্যই সাহসী করে। যে শান্ত নিরীহ রাজুপাড়ের মুখে কখনো উঁচু সুরে কথা শুনি নাই, সে সতেজে সদর্পে বলিল, ঝুট বাদ বাবুজি, উদয় পাহাড়ের যে গুহা থেকে সূরজ নারায়ণ রোজ ওঠেন, সে গুহা একবার মুঙ্গেরের এক সাধু নিজে দেখে এসেছিলেন। অনেক দূর হেঁটে যেতে হয়, পূর্ব দিকের একেবারে সীমানায় সে পাহাড়। গুহার মুখে মস্ত পাথরের দরজা, আর অভ্রের রথ থাকে সে গুহার মধ্যে। যে সে কি আর সে দেখতে পায় হুজুর? বড় বড় সাধু মহাত্মা দেখেন। ওই সাধু অভ্রের রথের একটা কচি এনেছিলেন। এই এত বড় চকচকে অভ্র আমার গুরু ভাই কামাতা প্রসাদ সে স্বচক্ষে দেখেছেন। কথা শেষ করিয়া রাজু সগর্বে একবার সমবেত গাঙ্গতাদের মুখের দিকে চক্ষু ঘুরাইয়া চাহিয়া রহিল। উদয় পর্বতের গুহা হইতে সূর্যের উত্থানের এত বড় অকাট্য ও চাক্ষুষ প্রমাণ উত্থাপিত করার পরে আমি সেদিন একেবারে নিশ্চুপ হইয়া গেলাম। ষোড়শ পরিচ্ছেদ। যুগল প্রসাদকে একদিন বলিলাম, চলো নতুন গাছপালার সন্ধান করে আসি মহালিখারূপের পাহাড়ে। যুগল প্রসাদ সোৎসাহে বলিল, একরকম লতানে গাছ আছে ওই পাহাড়ের জঙ্গলে হুজুর, সে আর কোথাও নেই। তাকে এদেশে চিহর ফল বলে, চলুন খুঁজে দেখি গে।
নাড়া বৈহারের নূতন বস্তিগুলির মধ্যে দিয়া পথ। এরই মধ্যে এক এক পাড়ার সর্দারের নাম অনুসারে টোলার নামকরণ হইয়াছে। ঝল্লু টোলা, রূপদাস টোলা, বেগম টোলা ইত্যাদি। উদুঘলে ধূপ থাপ জপ কোটা হইতেছে। খোলা ছাওয়া মাটির ঘর হইতে কুণ্ডুলি পাকাইয়া ধোয়া উপরে উঠিতেছে। উলঙ্গ কৃষ্ণকায় শিশুর দল পথের ধারে ধুলাবালি ছড়াইয়া খেলা করিতেছে। নাড়া বৈহারের উত্তর সীমানা এখনো ঘন বনভূমি, তবে লকটুলিয়া বৈহারে আর এতটুকু জঙ্গল বা গাছপালা নাই। নাড়া বৈহারের শোভাময়ী বনভূমির 12 আনাই গিয়াছে। কেবল উত্তর সীমানায় 1002 বিঘা জমি এখনো প্রজাবিলি হয় নাই। দেখিলাম যুগল প্রসাদ ইহাতে বড়ই দুঃখিত। বলিল, গাঙ্গোতার দল বসে সব নষ্ট করলে হুজুর। ওদের বাড়িঘর নেই, হা ঘরের দল সব, আজ এখানে কাল সেখানে, এরকম বন সব নষ্ট করে ফেললে। বলিলাম, ওদের দোষ নেই যুগল প্রসাদ, জমিদারে জমি ফেলে রাখবে কেন বলো? তারাও তো গভর্নমেন্টের রেভিনিউ দিচ্ছে, চিরকাল কি আর ঘর থেকে রেভিনিউ গুনবে? জমিদার ওদের এনেছে, ওদের আর দোষ কি বলো? তবে সরস্বতীর কুণ্ডি যেন ওদের দেবেন না হুজুর, বড় কষ্টে ওখানে গাছপালা সব সংগ্রহ করে এনে আমি বসিয়েছি। আমার ইচ্ছায় তো আর হবে না যুগল, এতদিন যে বজায় রেখেছি এই তো যথেষ্ট। আর কতদিন রাখা যাবে বলো? ওদিকে জমি ভালো দেখে প্রজারাও তো সব ঝুঁকছে। সঙ্গে আমাদের 2-3 জন সিপাহী ছিল। তারা আমাদের কথাবার্তার গতি বুঝিতে না পারিয়া আমাকে উৎসাহ দিবার জন্য বলিল, হুজুর কিছু ভাববেন না হুজুর, সামনে চৈতি মাসের ফসলের পর সরস্বতী কুণ্ডিরও জমি এক টুকরাও পড়ে থাকবে না, তা দেখবেন। মহালি খারুপের পাহাড় প্রায় 9 মাইল দূরে। আমার আপিস ঘরের জালনা হইতে ধোয়া ধোয়া দেখা যাইত। পাহাড়ের তলায় পৌঁছিতে বেলা 10টা বাজিয়া গেল। কি সুন্দর রৌদ্র আর কি অদ্ভুত নীল আকাশ সেদিন। এমন নীল কখনো যেন আকাশে দেখি নাই। কেন যে এক একদিন আকাশ এমন গাঢ় নীল হয়, রৌদ্রের কি অপূর্ব রং। নীল আকাশ যেন মদের নেশায় মনকে আচ্ছন্ন করে। কচি পত্র পল্লবের গায়ে রৌদ্র পড়িয়া স্বচ্ছ দেখায়। আর নাড়া বৈহারের ও লকটুলিয়ার যত বন্য পক্ষীর ঝাঁক বাসা ভাঙিয়া যাওয়াতে কতক এখানে ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় লইয়াছে। তাহাদের কি অবিশ্রান্ত কূজন। ঘন বন, এমন ঘন নির্জন অরণ্যভূমিতে মনে একটি অপূর্ব শান্তি ও মুক্ত অবাধ স্বাধীনতার ভাব আনে। কত গাছ, কত ডালপালা, কত বনফুল, কত বড় বড় পাথর ছড়ানো। যেখানে সেখানে বসিয়া থাকো, শুইয়া পড়ো, অলস জীবন মুহূর্ত প্রস্ফুটিত পিয়াল বৃক্ষের নিবিড় ছায়ায় বসিয়া কাটাইয়া দাও। বিশাল নির্জন অরণ্যভূমি তোমার শ্রান্ত স্নায়ুমণ্ডলীকে জুড়াইয়া দিবে। আমরা পাহাড়ে উঠিতে আরম্ভ করিয়াছি। বড় বড় গাছ মাথার উপরে সূর্যের আলো কাটকাইতেছে। ছোট বড় ঝর্ণা কলকল শব্দে বনের মধ্য দিয়া নামিয়া আসিতেছে। হরিতকি গাছ, কেলি কদম্ব গাছের সেগুন পাতার মতো বড় বড় পাতায় বাতাস বাঁধিয়া শনশন শব্দ হইতেছে। বনমধ্যে ময়ূরের ডাক শোনা গেল। আমি বলিলাম, যুগল প্রসাদ, চিহর ফলের গাছ কোথায়, খোঁজো। চিহর ফলের গাছ পাওয়া গেল আরও অনেক উপরে উঠিয়া। স্থলপদ্মের পাতার মতো পাতা, খুব মোটা কাষ্ঠময় লতা, আঁকিয়া বাকিয়া অন্য গাছকে আশ্রয় করিয়া উঠিয়াছে। ফলগুলি শিম জাতীয়, তবে শিমের দুখানি খোলা কটকি চটি জুতার মতো বড়, অমনি কঠিন আর চওড়া, ভিতরে গোল বিচি। আমরা শুকনো লতা পাতা জ্বালাইয়া বিচি পুড়াইয়া খাইয়াছি, ঠিক যেন গোল আলুর মতো আস্বাদ। অনেক দূরে উঠিয়াছি। ওই দূরে মোহনপুরা ফরেস্ট, দক্ষিণে ওই আমাদের মহাল।
ওই সরস্বতী কুণ্ডীর তীরবর্তী জঙ্গল অস্পষ্ট দেখা যাইতেছে। ওই নাড়া বৈহারের অবশিষ্ট সিকিভাগ বন, ওই দূরে কুশি নদী মোহনপুরা রিজার্ভ ফরেস্টের পূর্ব সীমানা ঘেঁষিয়া প্রবাহিত। নিম্ন সমতল ভূমির দৃশ্য যেন ছবির মতো। ময়ূর, ময়ূর, হুজুর, ওই দেখুন ময়ূর। প্রকাণ্ড একটা ময়ূর মাথার উপরেই এক গাছের ডালে বসিয়া। একজন সিপাহী বন্দুক লইয়া আসিয়াছিল, সে গুলি করিতে গেল। আমি বারণ করিলাম। যুগল প্রসাদ বলিল, বাবুজি, একটা গুহা আছে পাহাড়ের মধ্যে জঙ্গলে, কোথায় যেন, তার গায়ে সব ছবি আঁকা আছে, কতকালের যে সেসব কেউ জানে না, সেটাই আমি খুঁজছি বাবুজি। হয়তোবা প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতে আঁকা বা খোদাই করা ছবি গুহার কঠিন পাথরের গায়ে। পৃথিবীর ইতিহাসের লক্ষ লক্ষ বৎসরের জবনিকা এক মুহূর্তে অপসারিত হইয়া সময়ের উজানে কোথায় লইয়া গিয়া ফেলিবে আমাদের। প্রাগৈতিহাসিক যুগের গুহাঙ্কিত ছবি দেখিবার প্রবল আগ্রহে জঙ্গল ঠেলিয়া গুহা খুঁজিয়া বেড়াইলাম। গুহা মিলিল, কিন্তু যে অন্ধকার গুহার ভিতরে ঢুকিবার সাহস হইল না। ঢুকিলেই বা অন্ধকারের মধ্যে কি দেখিব? অন্য একদিন তোড়জোড় করিয়া আসিতে হইবে, আজ থাক। অন্ধকারে কি শেষে ভীষণ বিষধর চন্দ্রবোড়া কি শঙ্খচূড় সাপের হাতে প্রাণ দিব? এইসব স্থানে তাহাদের অভাব নাই। যুগল প্রসাদকে বলিলাম, এই জঙ্গলে কিছু ডালপালা লাগাও নতুন ধরনের, বুঝলে? পাহাড়ের বন কেউ কখনো কাটবে না। লবটুলিয়া তো গেল, সরস্বতী কুণ্ডীর ভরসাও ছাড়ো। যুগল প্রসাদ বলিল, ঠিক বলেছেন আপনি হুজুর, কথাটা আমার মনে লেগেছে, কিন্তু আপনি তো আর আসছেন না, আমাকে একাই করতে হবে। বলিলাম, আমি মাঝে মাঝে এসে দেখে যাব, কেমন? তুমি লাগাও। মহালি খারুপের পাহাড় একটা পাহাড় নয়, একটা নাতি দীর্ঘ অনুচ্চ পাহাড় শ্রেণী, কোথাও ১৫০০ ফুটের বেশি উঁচু নয়। হিমালয়েরই পাদশৈলের নিম্নতর শাখা। যদিও তরাই প্রদেশের জঙ্গল ও আসল হিমালয় এখান হইতেই ১০০ হইতে ১৫০ মাইল দূরে। মহালি খারুপের পাহাড়ের উপরে দাঁড়াইয়া নিম্নের সমতল ভূমির দিকে চাহিয়া দেখিলে মনে হয় প্রাচীন যুগের মহাসমুদ্র একসময় এই বালুকাময় উচ্চ তটভূমির গায়ে আছড়াইয়া পড়িত। গুহাবাসী মানব তখন ভবিষ্যতের গর্ভে নিদ্রিত, এবং মহালি খারুপের পাহাড় তখন এই সুপ্রাচীন মহাসাগরের বালুকাময় বেলাভূমি। যুগল প্রসাদ অন্তত ৭-৮ রকমের নূতন গাছ লতা দেখাইল। সমতল ভূমির বনে এগুলি নাই। পাহাড়ের উপরকার বনের প্রকৃতি অন্য ধরনের, গাছপালাও অনেক অন্য রকম। বেলা পড়িয়া আসিতে লাগিল। কি একরকমের বনফুলের গন্ধ খুব পাওয়া যাইতেছিল। বেলা পড়ার সঙ্গে সঙ্গে গন্ধটা যেন নিবিড়তর হইয়া উঠিল। গাছের ডালে ঘুঘু, পাহাড়ি বনটিয়া, হরটিট প্রভৃতি কত কি পাখির কুজন। বাঘের ভয় বলিয়া সঙ্গীরা পাহাড় হইতে নামিবার জন্য ব্যস্ত হইয়া পড়িল। নতুবা এই আসন্ন সন্ধ্যায় নিবিড় ছায়ায় নির্জন শৈলশানুর বনভূমিতে যে শোভা ফুটিয়াছে তাহা ফেলিয়া আসিতে ইচ্ছা করে না। মুনেশ্বর সিং বলিল, হুজুর, মোহনপুরা জঙ্গলের চেয়েও এখানে বাঘের ভয় বেশি। বিকেলের পর এখানে যারা কাঠকুটো কাটতে আসে তারা সব নেমে যায়, আর দল না বেঁধে একা তো কেউ এ পাহাড়ে আসেও না। বাঘ আছে, শঙ্খচূড় সাপ আছে, দেখছেন না কি গজার জঙ্গল সারা পাহাড়ে। অগত্যা আমরা নামিতে লাগিলাম। পাহাড়ের জঙ্গলে কেলি কদম্ব গাছের বড় পাতার আড়ালে তখন শুক্র ও বৃহস্পতি জলজল করিতেছে। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক। আজ পড়লাম ৮ম পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু।
গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।